মেজো আম্মু, কি নাস্তা বানিয়েছ? রুটি আর ভাজি। নিয়ে আসো। রোজিনা চলে গেল। সবাই ওদের দিকে তাকিয়ে। সিমির যেন এবার লজ্জা লাগছে বাপ চাচাদের সামনে। রোজিনা প্লেটে করে 4টা রুটি আর ভাজি আনলো, নিশানের হাতে দিল। নিশান এক টুকরো রুটি ছিঁড়ে ভাজি নিয়ে সিমির মুখে ধরলো। সবাই তাকিয়ে আছে এখনো। সিমির লজ্জায় মাটিতে নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। কি করছে এই বিদেশি কুত্তা? ছি, কি লজ্জাকর পরিস্থিতি। নিশান ভ্রুকুচকে বলল, মুখ খোলো। আমি খাবো না এখন। আদেশ করছি না, জোর করছি। মুখ খোলো। সিমি একটুখানি মুখ খুলল। নিশান খাইয়ে দিল। সবাই তাকানো দেখে নিশান এইবার মুখ খুলল। এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই। খাবারটা আমার বউয়ের জন্য। যদি বেশি খেতে মন চায়, নিজেদের বউয়ের কাছে চেয়ে নেন। নিশানের কথা শুনে সবাই প্রথমত খেয়ে চোখ সরিয়ে নিল। সিমি মাথা নিচু করে আছে। নিশান একটু একটু ছিঁড়ে খাইয়ে দিতে লাগলো। এর মধ্যেই জিহানকে বলল, ভালো মহিলা ডাক্তার কোন জায়গায় আছে খোঁজ নে জিহান। একটু পরে ইস্যুকে নিয়ে যাব। নিশানের কথা শেষ হতেই তাজউদ্দিন প্রশ্ন ছুড়ল, কেন, ওর কি হয়েছে? সিমি মামুনি কোনো সমস্যা? কিছু হয়নি বড় আব্বু। তাহলে ডাক্তারের কাছে কি করতে যাবে? জানি না আমি। নিশান, ডাক্তারের কাছে কেন নিয়ে যাবে? ইচ্ছে হলো এই জন্য। কেউ আর কোনো কথা বলল না। জিহান একটা ভালো গাইনি ডক্টরের কথা নিশানকে বলল। নিশান 2টা রুটি সিমিকে খাইয়ে দিল। আরও খাওয়াতে গেলে সিমি বলল, আর জায়গা নেই। নিশান হাত ধুয়ে নিল, সিমিকে পানি দিল। এরপর আবারও সিমির হাত ধরে ধীরে ধীরে উপরে রুমে নিয়ে গেল। রুমে আসতেই সিমির বমি লাগছে। মুখে হাত দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে হড়হড় করে বমি করে দিল। নিশান এসে সিমির পিঠে হাত বুলিয়ে দিল। বমি শেষ হতেই মুখে পানি দিল। সিমির হাত ধরে রুমে বেডে বসিয়ে বলল, বসে থাক, নড়বি না একদম। আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। বলে ওয়াশরুমে ঢুকলো। বমিগুলো পানি ঢেলে পরিষ্কার করলো। নিজে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। ফর্মাল ড্রেস পরলো। সিমির মাথাও ঘুরছে। নিশান সিমির হাত ধরলো। আলমারি থেকে একটা কালো গাউন বের করে সিমিকে দিয়ে বলল, জামা আজকে লাস্ট, পরে নে। এবার থেকে বাইরে গেলে বোরকা পরবি। কিনে এনে দেব। সিমি জামা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলেই নিশান ধরে ফেললো। আমি পরিয়ে দিই। না, আমি পড়তে পারবো। তাহলে এখানে পর, আমি বেলকনিতে আছি। বলে সিমিকে রেখে বেলকনিতে গেল। সিমি চোখ বন্ধ করলো। এরপর জামা পরে চুল আঁচড়িয়ে মাথায় কাপড় দিল। মুখে কিছু দিল না, শুধু ঠোঁটে লিপ বাম ছাড়া। সিমির হয়ে গেছে বলে উঠল। আমার হয়ে গেছে। নিশান আসলো, সিমিকে ধরে রুম থেকে বের করলো। সিমি বলে উঠল, মাত্র 1-1.5 মাস প্রেগনেন্ট আমি। এর মধ্যে এভাবে ধরে থাকতে হবে না। ঠিক আছে আমি। বেশি বোঝার দরকার নেই। যেভাবে ধরে আছে, ধরে থাকতে দে। সিমি আর কিছু বলল না। নিশান সিমিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। সিমিকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। ডক্টরের চেম্বারের বেশি দূরত্বে না, 30 মিনিটের রাস্তা। নিশান গাড়ি চালাতে চালাতেই সিমিকে বলল, সমস্যা হচ্ছে কোনো? উহুম, নিশান আর কিছু বলল না। সিমি বলে উঠল, আপনি নাস্তা করবেন না? পরে? সিমি এবার ঠোঁট উল্টিয়ে বলল, আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে। কি সেটা? আইসক্রিম। নিশান সিমির দিকে রাগি চোখে তাকিয়ে বলল, কানের নিচে দেবু দুটা থাপ্পড়। শীতকালে আইসক্রিম খাবি? ঠান্ডা লাগবে না বেয়াদব মেয়ে? বকছেন কেন? বেবি খেতে যাচ্ছে। বেবির ঠান্ডা লাগবে, সাথে বেবির মায়েরও। চুপচাপ বসে থাক, চিপস কিনে দেব। খাবো না, আপনার চিপস আপনিই খান। আমি চিপস বানাই না, তাই আমার চিপস বলা বন্ধ কর। সিমি নিশানের দিকে মুখ ভাঙিয়ে জানলার দিকে তাকিয়ে রইল। কিছু সময় পরেই নিশানের গাড়ি থামলো ডক্টরের চেম্বারের সামনে। নিশান সিমিকে গাড়ি থেকে নামিয়ে ধরে ভিতরে ঢুকলো। ডক্টর মিস অনুপমা শর্মা নিশানের বাসাতেই নিশানদের বসতে বলল। নিশান সিমিকে বসিয়ে নিজেও বসলো। অনুপমা শর্মা হাসি মুখে বললেন, আপনার ওয়াইফ কয়েকদিনের প্রেগনেন্ট। ডাক্তার বলল 1 মাসের। আচ্ছা, আমি একটু চেক আপ করবো। হ্যাঁ, অবশ্যই করেন। ডক্টর সিমির কাছে আসলো। সিমিকে ভালোভাবে চেক আপ করলো। পেট আলট্রাসাউন্ড করতে আলাদা রুমে নিয়ে গেল। সব কিছু শেষ করে সিমিকে আবারও চেয়ারে বসিয়ে দিল। ডক্টর নিশানকে বলল, আপনার ওয়াইফ একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। আমি চেক আপ করেছি, রিপোর্ট আসুক, সেখানে বোঝা যাবে আপাতত কয় মাসের প্রেগনেন্ট। নিশান কিছু বলল না। 5 মিনিট পরই রিপোর্ট আসলো। ডক্টরের
অ্যাসিস্ট্যান্ট এসে রিপোর্ট দিয়ে গেল। ডক্টর ভালোভাবে দেখে বলল, মোটামুটি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর রোগী 2 মাসে প্রেগনেন্ট। বলে রিপোর্টটা নিশানের হাতে দিল। নিশান আল্ট্রাসাউন্ড দেখলো, 2 মাসের বেবি, রক্তের দলা এখনো। নিশান তাকিয়ে আছে সেই দিকে। সিমিও একটু উকি মারল। নিশান কিছু সময় পরে ডক্টরকে বলল, কি সাবধানতা মেনে চলতে হবে? আরও কিছু খেতে পারছে না, সকালে খাবার খেয়েছে, সাথে সাথে বমিও করেছে, মাথা ঘুরছে। প্রথম 3 মাসে প্রেগনেন্সি এমন হয়েই থাকবে, চিন্তার কারণ নেই। আপাতত ওনাকে কোনো কাজ করতে দিবেন না, সব সময় রেস্টের মধ্যে রাখবেন। একটু ঘুরতে নিয়ে যাবেন, এতে করে ওনার মন ভালো থাকবে, বেবিও সুস্থ থাকবে। আর সব কিছু ধরতে গেলে খাওয়া যাবে, তবে পেঁপে খাইতে দিবেন না। যা খেতে চাই কিনে দিবেন। বিশেষ করে এই সপ্তাহে জামা পরা যাবে না, ঢিলা ঢিলা জামা পরতে হবে, এগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, শীত তো চলে আসলো, সাবধানে রাখবেন যেন ঠান্ডা না লাগে। মায়ের ঠান্ডা লাগলে বেবিরও ঠান্ডা লাগবে, তখন অনেক সমস্যা হবে। নিশান সবগুলো মন দিয়ে শুনলো। এরপর ডক্টরের বিল পেমেন্ট করে সিমিকে নিয়ে বেরিয়ে গেল। সিমি এত সময় চুপ ছিল। এবার নিশানকে বলল, দেখলেন ডক্টর কি বললো? আমি যা খেতে চাই তাই দিতে বলেছে, এজন্য আমাকে আইসক্রিম কিনে দিন। নিশান সিমিকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, ডাক্তার এটাও বলেছে এখন শীতকাল, বেবির মামামের যেন ঠান্ডা না লাগে। দুর্বল মুখের ভাষা ঠিক করে এসো। কিনে দিন না একটা। সিমির তো আবদারের পর নিশান বলল, বেশি খাওয়া যাবে না। একদম একটুখানি খাবো। নিশান নিঃশব্দেই হাসলো। গাড়ি একটা দোকানের সামনে দাঁড় করালো। গাড়ি থেকে নেমে একটা কোন আইসক্রিম কিনে সিমিকে দিল। সিমি খুলে খাওয়া শুরু করলো। নিশান আবারও গাড়ি চালালো। সিমি নিশানের মুখের সামনে এনে বলল, আপনিও খান। বেশি পেরির দরকার নেই, দ্রুত খেয়ে নে। সিমি আর কিছু বলল না, মনের সুখে খেতে লাগলো। দুপুরের প্রখর তাপ কমে এসেছে ধীরে ধীরে। শীতল প্রভাব ভালোই পড়েছে শহর জুড়ে। কাঁপুনি ধরানো ঠান্ডা বাতাস বয়ে বেড়াচ্ছে। সময়টা তখন 3:24 কাটায়। সিমি রুমে বসে রেস্ট নিচ্ছিল। এমত অবস্থায় নিশান রুমে আসলো। আলমারি থেকে নিজের পোশাক বের করে ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে সিমির উদ্দেশ্যে বলল, দ্রুত রেডি হয় না। আর হ্যাঁ, যে বোরকা কিনে আনছি তার থেকে যে কোনো একটা পড়বে। কোথায় যাব? বেশি প্রশ্ন না করে রেডি হও। বলে নিশান ওয়াশরুমে ঢুকে গেল। সিমি বেড থেকে নামলো, হেঁটে সোজা সোফার কাছে গেল। সেখানে 10টা শপিং ব্যাগ রাখা, সবগুলো হাতে নিয়ে বেডে আসলো। সিমি সবগুলো শপিং ব্যাগ খুলে বেডে রাখলো। সেগুলোতে বোরকা ছিল, সবগুলোর রং কালো, তবে ডিজাইন আলাদা আলাদা, সাথে হিজাবও আছে। সিমি এইগুলো দেখে অবাক হলো। বসে গুনতে লাগলো মোট কয়টা বোরখা। একটা একটা করে গুনে দেখে পুরো 15টা বোরখা সহ হিজাব। সিমির চক্ষু জোড়া বড় বড় হয়ে গেল। সে বলে উঠল, আমি একটা মানুষ, বোরকা 15টা। কিন্তু ওয়াশরুম থেকে কোনো জবাব আসলো না। সিমির চোখগুলো টি টেবিলের উপরে রাখা আরও 3-4টা শপিং ব্যাগের উপরের দিকে গেল। সিমি দ্রুত চোখ সরিয়ে নিল। না জানি ওই ব্যাগে আর কত কি আছে। সিমি বোরখাগুলোর থেকে বেছে বেছে একটা সিম্পল ডিজাইনের একটা বোরখা রাখলো আলাদাভাবে, আর বাকি বোরখাগুলো আরও ব্যাগে ঢুকিয়ে সোফায় রেখে আসলো। এর মধ্যেই নিশান বেরিয়ে আসলো ফর্মাল লুকে। সিমি কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে সে বোরখাটা পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধলো, মুখে কালো মাস্ক দিল, নিজেকে গুছিয়ে নিশানের পানে তাকালো। নিশান ফোন স্ক্রল করছিল। সিমি বলে উঠল, আমার হয়ে গেছে। নিশান ফোন রেখে সিমির দিকে তাকালো। শুধু চোখ জোড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে এই বোরখা পরাতে। নিশান মুগ্ধ নয়নে তার প্রেয়সীকে দেখে যাচ্ছে। এইদিকে নিশানের এইভাবে তাকিয়ে থাকা দেখে সিমি বলে উঠল, খারাপ লাগছে দেখতে, কোথাও ঠিক করতে হবে কি? বলে আয়নার কাছে যেতেই নিশান এসে সিমির হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, আমাকে জানে মেরে ফেলতে চাস তুই? আমি আবার কি করলাম? কিছু করতে হবে না, চুপচাপ চল আমার সাথে। বলেই সিমিকে সিঁড়ি বেয়ে নিচে নামালো। সালাউদ্দিন ওদের দেখে প্রশ্ন ছুড়ল, তোমরা কি কোথাও যাচ্ছ? সিমি পেছন ফিরে তাকালো। নিশান সিমিকে ওইভাবেই টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, এত প্রশ্ন করেন কেন শ্বশুর আব্বা? নিজের কাজ করেন। বলে সিমিকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। এইদিকে সালাউদ্দিন বিড়বিড় করল, হ,
হতচ্ছাড়া ছেলে, যেহেতু শ্বশুর আব্বা মানিস, একটু তো সম্মান করতে পারিস। বলে নিউজ পেপার পড়ায় মনোযোগ দিল। নিশান সিমিকে নিয়ে বাইরে আসলো। সিমিকে দাঁড় করিয়ে সে গ্যারেজ থেকে নিজের বাইক আনলো। নিশান উঠে বসলো। সিমি দ্রুত বলে উঠল। আমি বাইকে যাব না। নিশানের ভ্রুজোড়া কুঁচকে গেল। প্রশ্নবোধক চাহনিতে সিমির দিকে তাকিয়ে বলল, কেন? যে কয়বার আপনার বাইকে উঠেছি আপনি সামনে বসিয়েছেন। জানেন জীবনের ঝুঁকি নিয়ে আপনার সাথে ওইভাবে থাকতাম আমি ঝুলে। আর পারবো না ওইভাবে যেতে। বেবি ব্যথা পাবে, আমার কষ্ট হবে। সিমির পুরো কথা শুনেই নিশান রাগী চোখে তাকিয়ে বলল, ইডিয়েট, তোর আমাকে দেখে কি মনে হয় আমি গাধা? নিশানের এমন প্রশ্ন শুনে সিমি মনে মনেই বলল, গাধা না বিদেশ ফেরত কুত্তা, বিদেশি কুত্তা লাগে। কিন্তু মুখে বলল, না না, আপনি গাধা হবেন কেন? গাধারা তো 4 পা দিয়ে হাঁটে আর আপনি তো 2 পা দিয়ে হাঁটেন। গাধারা ঘাস লতা পাতা খায়, আপনি তো রুটি খান। গাধারা জিনিস বয়ে বেড়ায় আর আপনি তো জিনিস অন্যকে দিয়ে বয়ে বেড়ান। গাধারা তো। সিমির বাকি কথা শেষ করতে না দিয়ে নিশান ধমক দিয়ে বলল, চুপ, বেয়াদব মেয়ে, আমার সাথে ভণ্ডামি করিস? চুপচাপ পেছনে উঠে বস। সিমি মুখ চিপে হাসল। দ্রুত উঠে বসলো। নিশানের পেট জড়িয়ে ধরল। নিশান বাইক স্টার্ট দিল। মিডিয়ার ভাবে বাইক চালাতে লাগলো। সিমি নিশানের ঘাড়ে মাথা রাখলো। নিশান প্রশ্ন করলো, সমস্যা হচ্ছে কোনো? আমি কারো রাস্তা চালাবো? এভাবেই চালান, খুব ভালো লাগছে তাই মাথায় এলিয়ে দিলাম। তারপর আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। তাদের গাড়ি থামলো একটা পার্কের সামনে। সিমি নামলো, নিশানও নামলো। নিশান বাইকের চাবি প্যান্টের পকেটে রাখলো। সিমির হাত ধরে পার্কের ভিতরে ঢুকলো। সিমি প্রশ্ন করলো, পার্কে ঘুরতে এসেছি আমরা। দেখতে তো পারছিস, আবার প্রশ্ন করিস কেন? সিমি কিছু বলল না। এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো পার্কের পরিবেশ। সব জায়গায় কাপল আর কাপল হাত ধরে হাঁটছে। কেউ কেউ কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আবার কেউ কেউ ঝোপের আড়ালে পার্সোনাল প্রেম করছে। সিমি এগুলো দেখে নিশানকে বলল, পার্কের কি অবস্থা? আচ্ছা, আপনিও কি আমার সাথে এমন করবেন বলে নিয়ে এসেছেন? এসো, আর একটা বাজে কথা মুখ দিয়ে বের করে দেখ, তাহলে মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব। সিমি আর কিছু বলল না, চুপ হয়ে গেল। নিশান সিমিকে বলল, কিছু খাবি? সিমি কথা বলল না। নিশান তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না? আমি জিজ্ঞাসা করেছি কিছু। আপনি তো কথা বলতে বারণ করলেন। তোর মাথায় একটু বুদ্ধি নেই? কি খাবি বল? সিমি আশেপাশে চোখ বোলালো। দৃষ্টি ঠেকলো ঝালমুড়ির দোকানে। সে বলে উঠল, ঝালমুড়ি খাবো। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দিতে হবে নাকি না, আপনি খান। দিন দিন তোর রাগের ডিমান্ড বেড়ে যাচ্ছে। ভালোই হচ্ছে, আমি বাসায় যাব। বেয়াদব মেয়ে, চুপ, চল আমার সাথে, কিনে দিচ্ছে। সিমি হাসলো। নিশান সিমিকে নিয়ে ঝালমুড়ির দোকানে গেল। সিমিকে ঝালমুড়ি কিনে দিয়ে ওর হাত ধরে একটা নির্জন জায়গায় গেল। সেখানে থাকা একটা বেঞ্চে সিমিকে বসালো। পাশে সেও বসলো। সিমি মাস্ক খুলে ফেললো, ঝালমুড়ি মুখে নিল, একটু তুলে নিশানের দিকে এগিয়ে দিয়ে বলল, এ নিন, আপনিও একটু খান। আমি ওসব খাই না, তুই খা। তবে সাবধান, যদি পেট ব্যথা করে তাহলে যে কি করব তোকে আমি নিজেও জানি না। করবে না, করবে না। উফ, কি সুন্দর খেতে। একই সময়ে পার্কের অন্য এক প্রান্তে ব্যবসায়িক আলোচনায় মগ্ন ছিলেন সারজিৎ খান নীল। ডিল শেষে তার বিজনেস পার্টনার বলল, মিস্টার খান, আমরা কি এই ডিলটা পাবো? আপনার কাজকর্ম আমার পছন্দ হয়েছে, সাথে আরও একজন আছে, তাদের কাজকর্ম আমার ভালো লাগছে। এখন দুইজনের কাজকর্ম নিয়ে আমি একটু ভেবে দেখব, তারপর ডিটেলস সম্পূর্ণ ভিডিও কলে বলে দেব। ধন্যবাদ মিস্টার খান। যদি কিছু মনে না করেন তাহলে আজকের ডিনার কি আমরা একসাথে করতে পারি? আমার তরফ থেকে প্লিজ না করবেন না। সরি, কারণ আমার আজ রাতেই ফ্লাইট 10টার সময়, তার আগেই আমাকে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে। আপনাদের দুজনের সাথে মিটিং করব বলে সকালেই আসছি। ইনশাল্লাহ পরের বার কোনো এক সময় এসে করব। আবারও ধন্যবাদ মিস্টার খান, আপনার যাত্রা শুভ হোক। আমি তাহলে এবার যাই। হ্যাঁ, আপনিও সাবধানে যাবেন। লোকটা চলে গেল। নীল আকাশের পানে তাকিয়ে 2-3 বার বড় বড় নিঃশ্বাস নিল। নীলের পার্সোনাল বডিগার্ড এসে বলল, এখন কোথায় যাবেন ভাই? পার্কটা খুব সুন্দর, মনোরম, একটু ঘোরাঘুরি করতাম, তারপর হোটেলে যাব।
বডিগার্ড মাথা নাড়ল। নীল ফোন হাতে নিয়ে হাঁটা শুরু করলো। তার সাথে তার বডিগার্ড যাচ্ছে। কিছু দূর আসতেই হুট করেই নীলের পা থেমে গেল, আর এগুলো না তার পা। বডিগার্ড জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? দাঁড়ালেন কেন? যাবেন না? নীলের কোনো সারা শব্দ নেই। দৃষ্টি তার সামনের দিকে, চোখের পাতা না ফেলে তাকিয়ে আছে। বডিগার্ড নীলের দৃষ্টি অনুসরণ করে তাকালো। তারও চোখ আটকে গেল। একটা বেঞ্চে বসে আছে দুইজনকে দেখে। একজন এটা সেটা বলছে আর খাচ্ছে, আরেকজন হা হু করছে আর ফোন কল করছে। তারা দুইজন আর কেউ নয়, সিমি আর নিশান। বডিগার্ডটা দেখে নীলের হাত ধরে বলল, ভাই, আপনি ঠিক আছেন তো? নীল হুঁশে ফিরল। তাকিয়ে রইল মুগ্ধ চাহনিতে তার শ্যামা পাখির দিকে। মুচকি হেসে বলল, আসলে এইভাবে যে দেখা আমি তার পাবো একদম বুঝতে পারিনি। ভাই, ঠিক আছেন ভাই? শ্যামা পাখিকে দেখে সাজিদ খান নীল জীবন্ত প্রকৃতি হয়ে গেছে। এমনভাবে বলবেন না ভাই। আমি জানি আপনার ভীষণ কষ্ট হচ্ছে। প্রতি রাতে আপনি ভাবির জন্য কান্না করেন। সে কি আর্তনাদ আপনার। আমি সব জানি আপনার কষ্ট। এভাবে কষ্ট পান না ভাই। আল্লাহ আপনার জন্য আরও ভালো মেয়ে দেখে রাখছে। আপনি কাউকে জীবনসঙ্গী হিসেবে পাবেন। নীল একবার তার বডিগার্ডের দিকে তাকালো, তারপর আবারও দৃষ্টি ঘোরালো সিমির পানে। নিঃশব্দেই হেসে বলল, পৃথিবীটা গোল। এই গোলকের মধ্যে আমার সাথে অনেক নারীর দেখা হবে। হ্যাঁ, শ্যামা পাখির থেকেও ভালো কাউকে পেতে পারি। আমি এর থেকেও ভালো কিছু ডিজার্ভ করি। কিন্তু ঘুরে ফিরে কথা একটাই, সবাইকে পেলেও আমি তো আর আমার শ্যামা পাখিকে পাবো না। গোলাকার দুনিয়ায় ঘুরতে ঘুরতে আবারও যে তার সাথে দেখা হবেই, তখন এই কষ্ট কিভাবে লুকাবেন ভাই? এটা কষ্ট না তো। এই সাজিদ খান নীল হলো জীবন্ত লাশ। তবে এই জীবন্ত লাশের সাথে তার শ্যামা পাখির যেই কয়বার দেখা হবে, সে লাশ থেকে জীবন্ত প্রকৃতিতে পরিণত হবে। এটাকে কষ্ট বলে না। দেখ, আমার শ্যামা কত খুশি, কি সুন্দর হাসছে। ওর খুশিতেই তো আমি খুশি। আপনার যেটা ভালো মনে হয়। তুই একটু যা, আমি আমার শ্যামাকে দেখে একটু পরে যাচ্ছি। বডিগার্ড মাথা নাড়িয়ে চলে গেল। নীল তাকিয়ে আছে তার শ্যামার দিকে, আবার মুচকি মুচকি হাসছে। কি সুন্দর দেখাচ্ছে তার শ্যামাকে। আরও বোরখা পড়েছে, মাশাআল্লাহ। বেরিয়ে আসলো তার মুখ থেকে সাথে কিছু অজানা কথা। আমি তো আমার এই শ্যামা পাখিকেই দেখতে চেয়েছিলাম, যে সব সময় হাসবে, চোখের কোণে এক ফোঁটা পানিও থাকবে না তার। আমার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করেছে। লাখো লাখো শুকরিয়া আল্লাহ তোমাকে। জানো শ্যামা, আমি না কল্পনাও করতে পারিনি তোমাকে এইভাবে হুট করে দেখে ফেলবো। ভেবেছিলাম আর হয়তো আমাদের কোনোদিন দেখা হবে না, কিন্তু না, দেখাটা অবশেষে হয়েই গেল। এমন সুন্দর মুহূর্ত আমি আজীবন মনে রাখবো। আচ্ছা, আমি তোমার স্মৃতিতে আছি তো? তুমি কি আমাকে মনে রেখেছো? আমাকে মিস করো? দূর, কী সব বলছি আমি। তুমি কেন আমাকে মনে রাখবে? যাই হোক, তোমার এই খুশি থাকা, তোমার এই চঞ্চলতা, তোমার এই মিষ্টি হাসি আমার ভীষণ পছন্দ, জানো। তুমি সব সময় যেন এভাবে হাসি খুশি থাকো। আমি না হয় গোপনে গোপনে তোমাকে এক ঝলক দেখে যাব। থামলো সে। গলা শুকিয়ে গেছে, চোখের কোণে পানিটা ভিড় করেছে, তবুও মুখে লেগে আছে চমৎকার হাসি। হুট করেই 2-3 লাইন গানের বলি গিয়ে উঠল। নীলের চোখ লাল টুকটুক করছে, কান্নাগুলো গলায় দলা পাকানি আছে। সে আর দাঁড়ালো না, চলে গেল সেই জায়গা ছেড়ে। সোজা নিজের গাড়িতে উঠে বসলো। সিটে হেলান দিল। তার বডিগার্ড উঠে আসলো। গাড়ি চলতে শুরু করলো তার হোটেলের দিকে। সিটে মাথা এলিয়ে শুয়ে থাকা নীলের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে নিজেকে সামলাতে পারছে না। ছেলেদের নাকি কান্না করতে নেই, তবে সে কেন কান্না করছে? কষ্টের বোঝা কি একটু বেশি হয়ে গেল? না, আর ভাবতে পারছে না কিছু। চোখ বন্ধ করে শুয়ে রইল। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবার কোথায় যাব? সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাব। সিমি কিছু বলল না, নিশানের হাত জড়িয়ে ধরল। তারা পার্ক থেকে বেরিয়ে গেল। সিমি বলে উঠল, আমি চকলেট খাবো। নিশান রাস্তার অপর পাশে তাকালো, দেখলো চকলেটের দোকান। সিমির মাথায় হাত বুলিয়ে বলল, চুপ করে বাইকে হারান দিয়ে দাঁড়িয়ে থাক, আমি দ্রুত চকলেট কিনে আনছি। সিমি মাথা নাড়ল। নিশান এগিয়ে গেল। সিমি ফোন বের করে স্ক্রল করতে লাগলো। ঠিক
ঠিক সেই সময় একটা বিকট আওয়াজ হলো। সিমি কেঁপে উঠল। সামনে তাকিয়ে দেখতেই দেখলো বড় গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ছেলের। সেই ছেলের রক্তে পুরো রাস্তা ভিজে যাচ্ছে। এটা দেখে সিমির হাত থেকে ফোনটা পড়ে গেল। একটু এগিয়ে আশেপাশে তাকালো, নিশানকে দেখতে পেল না কোথাও। মনের ভিতরে ভয় চাপলো, কার রক্ত রাস্তায় লাল হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মানুষ ভিড় করলো। সিমির মাথা ঘুরছে, মাথা জোরে চেপে ধরলো, শ্বাস নিতে পারছে না আর জোরে চিৎকার দিয়ে উঠলো, নিশান আপনি কই? সিমি পড়ে যেতে নিলেই কারোর শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে পড়ল। সিমি এখনও নিজেকে ঠিক করতে পারছে না। ছেলেটি সিমির মাথায় বুকের মাঝে চেপে ধরে বলল, রিল্যাক্স ইস্যু, রিল্যাক্স। আমি আছি তোর সাথে, শান্ত হ। আমার কিছু হয়নি, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। আমাকে অনুভব কর। আমার হার্টবিট এখনও তোর নামে চপে যাচ্ছে প্রতি সেকেন্ডে বারবার। নিশানের কথা সিমির কানে যেতেই সে মুখ উঁচিয়ে নিশানের পানে তাকালো। নিশানকে সুস্থ দেখে যেন তার প্রাণ ফিরে আসলো। নিশানের মুখ দুই হাত দিয়ে ধরেই সারা মুখে ছোট ছোট চুমু দিয়ে গলায় মুখ গুজে কান্না করতে করতে বলল, বিশ্বাস করুন আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একটুর জন্য মনে হয়েছে আপনাকে হারিয়ে ফেলেছি আমি, আর কোনো সময় ফিরে পাবো না হয়তো। দেখেন না আমার হাত পা কাঁপছে এখনো। আমায় শক্ত করে জড়িয়ে ধরুন, আমি আপনাকে অনুভব করতে চাই আপনি সুস্থ আছেন। নিশান সিমির মাথায় হাত বোলালো। সে বলে উঠল, শান্ত হ তুই। এই নিশান্তের ইস্যুকে ছেড়ে কোথাও যাবে না, একদম ভয় পাবি না। আমি সবসময় তোর পাশে আছি, থাকবো আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। এখন বাসায় চল। বলে সিমিকে ছাড়িয়ে দাঁড় করালো। তার হাতে পানির বোতল। মুখ খুলেই সিমিকে খেতে দিল। সিমি ডকডক করে খেয়ে নিল। নিশান গাড়িতে উঠে বসলো। সিমিও উঠল, নিশানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। নিশান কিছু বলল না, ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলো। সিমি নিশানের পিঠে মাথা রেখেই শুয়ে থাকলো। সে এখনও ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছে না। নিশান তার এক হাত সিমির হাতের উপরে রাখলো, শক্ত করে ধরে বলল, আমি এখনো আছি ইস্যু, তোর সাথে আছি। রিল্যাক্স হ। ওই সব কিছু হয়নি, তুই যা দেখেছিস সব স্বপ্ন। সিমি মাথা নাড়ল, চোখ খুলে দৃষ্টি এদিকে ওদিকে দিয়ে পরিবেশ উপভোগ করতে লাগলো। মাগরিবের আজান দিতেই নিশানের বাইক থামলো চৌধুরী ম্যানশনে। সিমি নামলো। নিশান গাড়ি থেকে সিমির কাছে আসলো। সিমির হাত ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। উপরে না গিয়ে নিচে সালাউদ্দিনের রুমে সিমিকে নিয়ে ঢুকলো। ড্রয়িং রুমে সবাই বসেছিল। ওদের দেখলো, তবে কিছু বলল না। নিশান সিমির হিজাব আর বোরখা খুলে দিল, ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখে পানি দিল। এরপরে রুমে এনে আলমারি থেকে রোজিনার একটা ওড়না বের করে সিমির মাথা সহ বুক ঢেকে দিয়ে আবারও বাইরে আনলো। সিমির উদ্দেশ্যে বলল, সবার সাথে বসে গল্প কর, ভালো লাগবে। ভুলে যাও সব। আমি আছি তোর সাথে, আজীবন থাকবো। আমার উপরে ভরসা রাখ। সিমি মাথা নাড়ল। নিশান তাকে সোফায় বসিয়ে দিল সবার সাথে। বাড়ির কর্তারা বেরিয়ে গেছে নামাজের উদ্দেশ্যে। কিন্নিরাও সবাই নামাজে গেল। এখানে শুধু বসে আছে সামিয়া, যারা, রাত্রি, মিহু, পিহু, তিহান, তাজ আর জিহান, মানে সব ছোট সদস্য। নিশান সিমিকে বসিয়ে তার মুখের দুই পাশে হাত দিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলল, আমি উপরের রুমে যাচ্ছি, জরুরি কাজ আছে এর জন্য। তুই সবার সাথে বসে গল্প কর, আমি আছি তোর সাথে। বলে নিশান ছেড়ে দিল সিমির মুখ। জিহান নিশানের উদ্দেশ্যে বলল, এখানে অনেক মানুষ আছে, বউকে আদর করতে চাইলে রুমে নিয়ে যা ভাই। নিশান রাগি চোখে জিহানের দিকে তাকালো। জিহান পাত্তা দিল না। সবাই হাসলো, সিমিও হাসলো। নিশান জারার দিকে তাকিয়ে বলল, ঈশ্বর মুড অফ, ওর মুড ভালো কর তোরা। তুমি একদম চিন্তা করবে না ভাইয়া, ভাবির মুখ আমরা ঠিক করে দিচ্ছি 2 সেকেন্ডের ভিতরে। নিশান কিছু বলল না, উপরে নিজের রুমে গেল। জিহানও পিছু পিছু গেল। দুর্ঘটনার সেই বিভীষিকা কি সিমির মন থেকে মুছে যাবে? নিশান আর যারা কি পারবে সিমির মুখে হাসি ফোটাতে? মাগরিবের নামাজ শেষ করে কর্তারা মাত্র বাসায় আসলো। গিন্নিরা হালকা নাস্তা বানিয়েছিল, সেগুলো নিয়ে ড্রয়িং রুমে আসলো। সবাই নিল, উপস্থিত বলতে সবাই আছে, শুধু নিশান আর জিহান বাদে। এর মধ্যে তাজউদ্দিন বলে উঠল, রাত্রি মামুনির এঙ্গেজমেন্ট কবে করলে ভালো হবে? আমার মনে হয় ভাইজান এঙ্গেজমেন্টটা 2 দিন পরে করলে ভালো হয়। বিয়ে না হয় আরও 2-1 মাস পরেই দেই। এত করে ওদের সম্পর্ক একটা নাম থাকবে, নামহীন কথা ভালো লাগে না। মেহরিমার কথার সাথে সবাই সহমত পোষণ করলো। তাজউদ্দিন বলল,
তাহলে সোমবার ওদের এঙ্গেজমেন্টের আয়োজন করি। এর মধ্যে কাল রবিবার সব কাজ গুছিয়ে আত্মীয় স্বজনদের নেমন্তন্ন দিব। সবার মতামত এক হলো। এইদিকে রাত্রি মাথা নিচু করে আছে। বাড়ির সবাই তার বিয়ের কথা বলছে শুনে বড্ড লজ্জা লাগছে। যারা কোনোই দিয়ে রাত্রিকে খোঁচা দিয়ে বলল, রাত্রে তোরও বিয়ে হয়ে যাচ্ছে আর আমি সিঙ্গেল হিসেবে মরছি। আমার দেবরটা কিন্তু মন্দ না, তুইও যেমন জাউরা ও তেমন জাউরা, সুন্দর পারফেক্ট কাপল হবি। তুই বললে ট্রাই করতে পারি আমি। আয়নের কথা শুনতেই জানার মনে পড়ে গেল সেই মেসেজের কথা। বউ থেকে যখন এক চান্সে আপু হাস্যকর কাহিনী মুখে বলল, যা হলাম রাজি, তবে সাবধান, তোর দেবরকে বলে দিস আমি বউ হিসেবে পারফেক্ট। যদি বউ ডাকতে পারি তবে আমিও চান্স নিতে পারি। অনলি বউ, নট আপু, বুঝেছিস? জানার কথা বুঝতে না পেরে রাত্রি বলে উঠল, তুই কি বোঝাতে চাচ্ছিস, খুলে বল। তেমন কিছু না, আমি বললাম যে তোর দেবর যদি রাজি হয় আমার সাথে প্রেম করতে তবে আমিও একটা চান্স নিতে পারি, এই আর কি। রাত্রি মাথা নাড়ল। তাজউদ্দিন আবারও বলল, তাহলে ওদের ফোন দিয়ে জানিয়ে দাও। মেহেরিমা চলে গেল উঠে। সাথে সবাই উঠে যেই যার রুমে গেল। রাত্রি আর যারাও নিজের রুমে গেল। নিচে বসে আছে সামিয়া আর সিমি। দুজনের কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে সিমি সামিয়াকে প্রশ্ন করলো, জিয়ান ভাইয়াকে ভালোবাসিস শামু? আচমকা সিমির মুখে এমন কথা শুনে সামিয়া সিমির পানে তাকায়। কয়েক সেকেন্ড পরেই দৃষ্টি নত করে বলে উঠল, হঠাৎ এই প্রশ্ন? আমি তোর থেকে পাল্টা প্রশ্ন শুনতে চাইনি শামু, আমি উত্তর চাচ্ছি। তুই কি জিহান ভাইকে ভালোবাসিস? হ্যাঁ অথবা না, কোনটা বল। সিমির প্রশ্ন সামিয়াকে বিব্রত করে দিচ্ছে। কি উত্তর দেবে সে? সামিয়ার উত্তর না পেয়ে সিমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জিহান ভাইয়া আর নিশান আসমান জমিন পার্থক্য। জিহান ভাইয়া হলো মাটির মতো, বৃষ্টিতে ভিজে কাদা হয় যেমন যে মাটি সহজেই ওদিক এদিক ঘোরানো যায়, অথচ নিশান সে হলো আকাশ। আকাশের ঘন কালো মেঘ যখন বৃষ্টি হয় আকাশের ভাবমূর্তি পাল্টে যায়, বিদ্যুৎ চমকায়, কেঁপে ওঠে এতে মানুষ বারংবার যেখানে পড়ে সেই জায়গা কত দূর পর্যন্ত ক্ষয় হয়, আগুনে পুড়ে যায়। সিমি থামলো। সামিয়া সিমির মুখের পানে তাকিয়ে আছে। কি বলতে চায় সে? সিমি আবারও বলল, জিহান ভাইয়া যদি নিশানের মতো হতো তাহলে তোকে এত সময় দিত না, তোর কাছে আসার জন্য পারমিশন নিত না, নিজের মতো রাজত্ব চালাতো। জিহান ভাইয়া তোকে অনেক স্পেস দিয়েছে, তোকে স্বাভাবিক করতে চাচ্ছে যেন তুই তাকে ভালোবাসিস ধীরে ধীরে। একটা কথা কি জানিস শামু, বিয়ে মানেই যে এক রুমে এক ছাদের নিচে থাকতে হবে এমনটা নয়। হ্যাঁ আমিও বুঝতাম না এসব, তবে যেদিন থেকে তাকে আগলে নিতে জেনেছি, ভালোবাসতে জেনেছি, সেদিন থেকে আমি ভালোবাসার স্বাদ সম্পর্কে ধারণা পেয়েছি। তোদের বিয়ের তো আজ 2-3 মাস হচ্ছে, তবু কি তুই নর্মাল হতে পারছিস না? আবারও থামলো সিমি। একসাথে এত কথা বলে কষ্ট হচ্ছে। এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। আবারও বলা শুরু করলো, কিছু কিছু মানুষ আছে যাদের এক দেখাতেই বোঝা যায় তারা কেমন, আবার কিছু কিছু মানুষ আছে যাদের সাথে এক বেডে 10 বছর থাকলেও বোঝা যায় না সে কেমন। আমার ধারণা অনুযায়ী জিহান ভাইয়া তোকে অনেক ভালোবাসে। এমনটা নয় যে তুই ধর্ষিতা ছিলিস বলে তোকে দয়া দেখিয়ে বিয়ে করেছে। এগুলো যদি তুই ভেবে থাকিস মাথা থেকে ঝেড়ে ফেল। সে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, বিজনেস আছে নিজস্ব, ইতালিতে নিজের বাড়ি আছে, কি নেই তার? সে চাইলে কোনো এক বড়লোক বাপের সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতো, কিন্তু সে তো সেটা করেনি। তোর অতীত সম্পর্কে বলার আগে সে নিজেই বলেছিল তোকে বিয়ে করবে সে। তবে আমি চাই না তোর অতীত সে জানতে পারলে তোকে ছেড়ে দেয় না যেন আবার। তাই তাকে আমি বলেছিলাম তোর অতীত সম্পর্কে। জানিস তোর অতীত শুনে তার চোখ ভিজেছিল। আমি বলেছিলাম এসব শোনার পরেও ভেবে চিন্তে আমার বোনকে বিয়ে করার কথা বলবেন। সে ভেবেই তোকে বিয়ে করেছে। যদি তোর দেহের প্রতি লোভ থাকতো, স্বামীর হক মানতো, কিন্তু সে তো সেসব কিছু করেনি। তোকে সময় দিয়েছে আর তুই এই সময়ের অপব্যবহার করছিস। সিমি থামলো। চোখ ভিজে উঠলো সামিয়ারও। সিমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, লাইফটা যেহেতু তোর, তোর ডিসিশনটাও তাই তোর। তোকে না জানিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, এখন তোর সম্মতিতে শুধরে নিয়ে ব্যাপারটা ডিভোর্স দে ভাইয়াকে, অন্তত কোনো পিছুটান তো থাকবে না আর। ডিভোর্স শব্দটা সামিয়ার মস্তিষ্কে যেতেই যেন বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা শুরু হলো। মনে মনে অঙ্ক করতে লাগলো, সে কি সত্যি ভালোবাসে নাকি না। ভালো যদি নাই বাসে তবে ডিভোর্স শব্দটা শুনে এমন হচ্ছে কেন? সিমির কথাগুলো তো খারাপ না, গলায় কাটা বেঁধে আছে, কিভাবে ছাড়বে সে এখন?
এর মধ্যেই নিশান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। নিশানকে দেখে সিমি সামিয়ার উদ্দেশ্যে বলল, ভেবে দেখ ভালোভাবে, তোর জন্য আমি সব করতে পারি, তবে ডিসিশন জানিস না কেন, সমস্যা নেই, তবে এতে যেন তোর ভালো হয় এমন ডিসিশন নিস। আমি তোর পক্ষে আছি। নিশান আসলো, সিমির হাত ধরে তাকে উঠালো, বাহু ধরে নিয়ে যেতে যেতে প্রশ্ন করলো, কেমন লাগছে এখন? খুব ভালো। সিমির হাসি মুখ দেখে নিশান ভ্রুকুচকে বলল, কি করেছিস? এত হাসি কেন তোর মুখে? একটা ভালো কাজ করলাম এই জন্য। বিষয় হজম করতে কষ্ট হচ্ছে। সারাদিন আকাম করে বেড়ানো মেয়ে নাকি ভালো কাজ করেছে। তো কি ভালো কাজ করলে? শামু আর জিহান ভাইয়ার জুটি মিলিয়ে দিলাম। কিভাবে? কিভাবে আবার, ওকে কিছু কোরিয়ান আর চাইনিজ ড্রামার নাম বললাম, যেগুলোতে ওদের কারো মধ্যে ভালোবাসা ছিল না, আস্তে আস্তে ভালোবাসায় ডুব দিল, ওইগুলো দেখে শিখতে বললাম আর কি। নিশান সিমিকে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে বলল, মাথায় সবসময় ড্রামা ঘোরে? সিমি বেটে গিয়ে বসে বলল, না ঘোরার কি আছে, এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলেদের ভুলে থাকতে পারি? সিমির কথা শেষ হতেই নিশান শান্ত কণ্ঠে বলল, খুব সুন্দর, তাই না? সিমি নিজের মতো বলতে লাগলো, হ্যাঁ, খুব খুব সুন্দর দেখতে ওদের। শুধু নায়ক না, সাইড ক্যারেক্টার ছেলেগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই হ্যান্ডসাম। মাশাল্লাহ, হ্যান্ডসাম খুব, তাই না? হ্যাঁ, খুব খুব সুন্দর। আমি তো দিনে 100 বার সিমির সাথে সাথে এই কথার মাঝখানে ব্রেক করলো। নিজের কথাগুলোর প্রতি ভয় হচ্ছে এখন। নিশানের শান্ত ভাবটাও পছন্দ হচ্ছে না তার। ইস, কি বলে ফেললো সে! জেনে বুঝে বাঘের গুহায় পা। দ্রুত মুখ বলল, আরে না, ওরা সুন্দর না, ওরা হ্যান্ডসাম না, আমি তো মজা করছিলাম। সত্যি বলতে আপনি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর আর হ্যান্ডসাম। আমি তো মিনিটের ভেতরে 200 বার ক্রাশ খাই, সত্যি বলছি। নিশান এখনো শান্ত আছে, শুধু সিমিকে একটা কথাই বলল। তোর ফোন কোথায়? সিমি বিনা বাক্য ব্যয়ে ফোনটা দিয়ে দিল নিশানের হাতে। নিশান ফোনটা হাতে নিয়ে আচমকা জোরে আছাড় মারল মেঝের উপরে। সিমি ক্ষেপে উঠল। অতপর একদম ঠান্ডা কণ্ঠে নিশান বলে উঠল, বেশি দরকার পড়লে আমার ফোন নিবি, এছাড়া তোর আর ফোনের দরকার নেই। আর ওইসব ড্রামা, ওগুলো তোর জন্য আজ থেকে বিষ হয়ে গেছে। জেনে বুঝে বিষ গ্রহণ করবি না। বলে নিশান সোফায় বসে ল্যাপটপের সাহায্য নিয়ে নিজের কাজ করতে লাগলো। সিমি নিজের ভাঙা ফোনটার দিকে তাকিয়ে আফসোস করতে লাগলো, কেন যে বলতে গেল। ভাগ্যিস মাঝপথে ব্রেক মারছিল, নয়তো এতক্ষণে এই ফোনের জায়গায় সেই থাকতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সিমি আর ভাবলো না, তার ঘুম আসছে। বেড়ে উঠে চুপ করে শুয়ে পড়ল। ব্ল্যাঙ্কেটটা গলা পর্যন্ত টেনে তুলে ঘুমের দেশে হারিয়ে যেতে লাগলো। রাত 9:40 চৌধুরী বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে আছে রাতের খাবারের জন্য। মিহু, পিহু, তাজ, তিহান, জারা আর রাত্রি একটু আগেই খেয়ে রুমে গেল। ডাইনিং টেবিলে বসে আছে তাজউদ্দিন, সালাউদ্দিন, জামালউদ্দিন, রুবেল, মেহেরিমা, কিয়া, রোজিনা আর সেলিনা খাবার পরিবেশন করছে। সামিয়া ড্রয়িং রুমের সোফায় এখনও বসে আছে, যেটা দেখে সালাউদ্দিন বলে উঠল, সামিয়া মামনি, তুমি কি খাবে না? দ্রুত আসো। একটু পরে খাবো, তোমরা সবাই খাও। সালাউদ্দিন আর দ্বিতীয় কথা বলল না। রোজিনা বলে উঠল, সিমি, নিশান, জিহান ওরা তিনজন কোথায়, খাবে না নাকি? রোজিনার প্রশ্নের উত্তর কারোর কাছে নেই, মুখ বুঝে খেতে লাগলো। অপরদিকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো জিহান। সে সামিয়াকে ড্রয়িং রুমে দেখে ডাইনিং টেবিলে না গিয়ে ড্রয়িং রুমে সামিয়ার পাশে এসে বসে পড়ল। হুট করেই কাউকে এভাবে বসতে দেখে সামিয়া চমকে উঠল, যা দেখে জিহান বলল, ভয় পেয়েছো? সামিয়া জিহানের দিকে তাকালো, কয়েক পল তাকিয়ে দৃষ্টি নত করলো। ভয় পাওয়ার কি আছে? আপনি বাঘ নাকি ভাল্লুক? তুমি চাইলে তোমার জন্য আমি বাঘ হতেও রাজি আছি। জিহানের কথা শুনে সামিয়া মাথা আরো একটু নুয়ে নিল। অতঃপর বলল, সব সময় আমার জন্য কিছু করতে হবে এমনটা নয় মিস্টার শেখ, নিজের ইচ্ছেতেও কিছু করা উচিত। বলে সামিয়া উঠে দাঁড়ালো। যেতে নিলেই জিহান বলে উঠল, করেছি তো নিজের ইচ্ছায়। সামিয়ার পা জোড়া থেমে গেল। জিহানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি করেছেন? তোমাকে বিয়ে। সামিয়া আর দাঁড়ালো না। রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলে চলে গেল। জিহান সামিয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো। সেও উঠে গেল, ডাইনিং টেবিলে বসে পড়ল। প্রিন্সেস, তুমি কি তোমার মাম্মামকে কষ্ট দিচ্ছ? একদম দেবে না। তুমি জানো প্রিন্সেস, তোমার মাম্মা তোমার কাছে মূল্যবান রত্নের চেয়েও দামি। আমি ব্যতীত তোমার মাম্মামকে কেউ ফুলের পাপড়ি দিলেও আমি তাকে জানে মেরে ফেলি। তুমি তোমার মাম্মামকে একদম কষ্ট দেবে না।
সে তাহলে কান্না করবে, বুঝছো? নিশান থামল। প্রিন্সেস শব্দটা উচ্চারণ করার কারণ সে চায় তার একটা ফুটফুটে রাজকন্যা হোক, সেই জন্যই সে প্রিন্সেস সম্বোধন করছে। নিশান হুট করে তার শুষ্ক ঠোঁটজোড়া উদরে নিয়ে শব্দ করে চুমু খেল। আবারও মুখ এগিয়ে ফিসফিস করে বলল, এতক্ষণ তোমার মাম্মামকে নিয়ে কথা বলছিলাম। রাগ করেছে নাকি আমার প্রিন্সেস? রাগ করো না প্রিন্সেস। তোমার মাম্মা যদি হয় আমার বাম পাজরের হাড়ের অংশ, তবে তুমি আমার অংশ, আমার রক্ত। আমি চাই প্রিন্সেস তুমি সুন্দরভাবে দুনিয়াতে আসো, দুনিয়ার আলো দেখো। তোমার পাপা আছে, সে তোমাকে আর তোমার মাম্মাকে দেখে রাখবে, যেন তোমাদের কিছুই না হয়। নিশান আবারও থামল। মনটা যেন এক মুহূর্তের জন্য ভালো হয়ে গেল। সে তার অংশ তার রক্তের সাথে কথা বলছিল। নিশান সিমির জামা ঠিক করে দিল, ব্ল্যাঙ্কেট টেনে দিল, উঠে দাঁড়িয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে নামলো রাতের খাবার উপরে আনার জন্য। নিশান নিচে নামলো তখন সবার খাওয়া প্রায় শেষ। নিশানকে দেখে সেলিনা প্রশ্ন করলো, তুমি একা কেন আব্বু? সিমি কোথায়? ঘুমিয়ে আছে, আমাকে প্লেটে খাবার দিন। সেলিনা এক মুহূর্ত দেরি না করে খাবার বেড়ে নিশানের হাতে দিয়ে বলল, আর কিছু যদি লাগে তবে আমাকে ডাক দিও। নিশান কোনো উত্তর করলো না। সিঁড়ি বেয়ে আবারও উপরে উঠল। রুমে ঢুকে দরজা লক করে প্লেট নিয়ে বেড়ে গেল। টি টেবিলের কাছে প্লেট রেখে সিমিকে ডাক দিল, এইসো এইসো, ওঠ। সিমির কোনো হুঁশ নেই, ঘুমিয়েই আছে গভীর ঘুম। নিশান আবারও ডাকলো, কোনো সারা শব্দ নেই। নিশান এইবার জগ থেকে গ্লাসে পানি ঢাললো। গ্লাসের পানি হাতে নিয়ে সিমির মুখে ফেললো। আচমকা পানি ভরায় সিমি লাফ দিয়ে উঠল। নিশান গম্ভীর কণ্ঠে বলল, শান্ত হও, উঠে বস। সিমি নিশানের দিকে তাকালো। বেডে হেলান দিয়ে বসে হাঁপাতে হাঁপাতে বলল, সমস্যা কি আপনার? এভাবে গায়ে পানি কেন ঢাললেন? কৈফিয়ত দিতে ইচ্ছুক নই আমি। দেবেন কেন? ঠান্ডা লাগতো, ভালো হতো। নিশান আর কিছু বলল না। ভাত মাখিয়ে লোকমা করে সিমির মুখের কাছে নিয়ে গেল। সিমি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, খাবো না আমি। রিজন? কোনো রিজন টিজন নেই, আমি খেতে চাই না। কানে নিচে দেবু দুটো থাপ্পড়, বেয়াদব মেয়ে। মুখ খোল বলছে। নিশানের ধমকে সিমি কেঁপে উঠল, চুপচাপ মুখ খুলল। নিশান লোকমা দিল সিমির মুখে, পরের লোকমা নিজে খেলো। এইভাবে সিমিকে খাইয়ে দিল আর নিজেও খেয়ে সম্পূর্ণ খাবার শেষ করলো। সিমি পানি খেয়ে শুয়ে পড়ল। নিশান প্লেট রেখে লাইট অফ করে বেডে আসলো। সিমিকে নিজের কাছে টেনে আনতেই সিমি নিজের শক্তি খাটিয়ে নিশানের থেকে নিজেকে ছাড়িয়ে পড়ল, টানবেন না, ঘুম আসছে আমার। সিমির ইগনোর যেন নিশানের রাগ বাড়িয়ে দেওয়ার জন্যই সক্ষম। নিশান সিমির বাহু জোরে চেপে ধরে এক টানে নিজের বুকের উপরে মাথা চেপে ধরল। তাতে দাঁত চেপে পড়ল, হাই, সমস্যা কি তোর? হ্যাঁ, সমস্যা কি? ইগনোর মারাস? আমার সাথে ইগনোর? কিসের তো দিমাগ? প্রেগনেন্ট হয়েছিস বলে কি মাথা কিনে খাইছিস? তোরা বলছি না আমার সাথে বেশি বাড়াবাড়ি করবি না। আর ইগনোর, এই ইগনোর আমি একদম পছন্দ করি না। প্রতিবার থেকে বোঝানো লাগে কেন বলছিস না তুই? ভালো করে কান পেতে আমার হার্টবিটের আওয়াজ শোন। দেখ, প্রতিবার আমার হার্টবিট তোর নাম জপছে। তুই আমাকে কোনোদিনের জন্য বুঝিস না। বুঝবি কেমনে? তুই তো বুঝিস ওই নীলকে। নিশান থামলো। নীলের কথা শুনে সিমি বলে উঠল, তাকে আমি বড় ভাই মানি, এখানে তাকে টানার কি দরকার? নিশান উঠে বসলো। সিমিও উঠল। নিশান সিমির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তাকে ভাই মানিস আর আমাকে কি মানিস? তিন কবুল বলেছি যেহেতু স্বামী মানতেই হবে। সিমির কথা যেন নিশানের রাগে আরো ঘি ঢালার মতো। সামান্য কথাটাতে কিভাবে বড় করতে চাচ্ছে সে। নিশান নিজেকে শান্ত রেখে বলল, তার মানে তুই বলতে চাস তিন কবুলের জন্য আমাকে তোর স্বামী মানতে হচ্ছে? নিশানের এমন কথা শুনে সিমি দ্রুত বলল, না, এমনটা নয়। আগে এটা ছিল, কিন্তু বিষয়টা এখন আলাদা। কোন বিষয়? কিসের আলাদা মারাস তুই? আমাকে দেখে তোর পাগল মনে হয়? প্রতিদিন নাটক করিস? স্বাস্থ্য কি কম হয়েছে? কি মনে করছিস প্রেগনেন্ট বলে ছাড় পাবি? সিমি কেঁপে উঠল, রিনরিনে স্বরে বলল, আমি ভালোবাসি আপনাকে। বিষয়টা এমন আগে বাসতাম না, তিন কবুলের জন্য স্বামী মানতাম। আর এখন আমি আপনাকে ভালোবাসি। আমার ভালোবাসার জোরে আমি আপনাকে স্বামী মানি। আপনি কেন আমার ভালোবাসা বোঝেন না? আমি চিৎকার করি তো বলি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি সেটাও বোঝেন না। অথচ আপনি একটা দিনের জন্যও বলেননি আপনি আমার ভালোবাসেন, তাও বুঝে নিয়েছি আপনি ভালোবাসেন আমাকে। তাহলে কেন আপনি এটা বুঝতে চান না যে আমি আপনাকে কতটা ভালোবাসি? সিমির কথায় নিশানের রাগ নিভে গেল। সিমি আচমকাই
নিশানকে জড়িয়ে ধরল। নিশানের বুকে মাথা রেখে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি শুনতে পাই এই হার্টবিট শুধু আমার নামেই জপে। বিশেষ করুন আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আপনাকে ইগনোর করার সেই যোগ্যতাটুকু আমার নেই, তবে একটু অভিমান তো আমি করতে পারি, তাই না? প্রমিস করছি আর কোনোদিনও কোনো সময় অভিমান করব না, তাই প্লিজ এভাবে রেগে যাবেন না। নিশান চোখ বন্ধ করলো। বার কয়েক বড় বড় শ্বাস নিয়ে সিমিকে বলল, অনেক রাত হয়েছে, ঘুমা। সিমি কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল। নিশানও শুলো। সিমি নিশানের হাতে মাথা রেখে বিড়াল ছানার মতো গুটিয়ে শুয়ে রইল। নিশানও সিমিকে আগলিয়ে ঘুমের দেশে হারিয়ে গেল। ভালোবাসেন আমাকে? হ্যাঁ অথবা না, দুটোর মধ্যে একটা শব্দ উচ্চারণ করবেন, অন্য কোনো টপিক না। সামিয়ার হঠাৎ এমন প্রশ্ন শুনে জিহানের ভ্রু যুগল কুঁচকে এলো। কয়েক সেকেন্ড সামিয়ার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, হঠাৎ এই জিহানের বাকি কথা শেষ করার আগেই সামিয়া বলে উঠল, আমি বলেছি কোনো টপিক না তুলতে, সোজা বলেন হ্যাঁ অথবা না। জিহান তাকালো আবারও সামিয়ার পানে। সামিয়া প্রশ্নবোধক চাহনিতেই জিহানের দিকে তাকিয়ে আছে। জিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ। আমি ধর্ষিতা, এটা জেনেও ভালোবাসবেন? জেনে বুঝেই ভালোবেসেছি। আমার কোনো বাবা মা নেই, আমার কথার অর্থ আমার রক্তের কেউ নেই, আমি অনাথ, তবুও আমাকে ভালোবাসবেন? তোমার রক্তের কাউকে নিয়ে আমি কি করব? শুধু তুমি থাকলেই চলবে, পরিবার আমিই দেব। আমার মাঝে যদি খুঁত পান তখনও ভালোবাসবেন? খুদ প্রতিটা মানুষের মধ্যেই আছে, যেগুলো কোনো এক সময় বেরিয়ে আসেই। আমি তোমার খুদ দেখে তো ভালোবাসিনি, যদিও খুদ ধরা দেয়। আমি ঢাল হয়ে সেই খুদ ঢেকে ফেলবো, তবুও ভালোবাসা কমাবো না। আমি রাগ করে দুটো বড় কথা বললে ছেড়ে চলে যাবেন? ভালো যেহেতু বেসেছি, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো সময়ে ছেড়ে যাব না, কথা দিলাম। আমি যদি এখন বলি আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি কি করবেন? যদি এটা সত্যি হয়, তবে আমার চেয়ে খুশি এই দুনিয়াতে কেউ হবে না। কেন খুশি হবেন? ভালোবাসি তাই। কেন ভালোবাসেন? দেখো, ভালোবাসাটা কখন কিভাবে আর কার উপরে হয়ে যায়, এটা আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে না। এগুলো আমাদের মনের কাজ। কাকে ভালো লাগলো আর কাকে ভালোবাসলো আমি জানি না, কখন কিভাবে তোমাকে আমি ভালোবেসেছি। তবে ভালোবেসে হয়তো জীবনের সবথেকে মধুর সম্পর্কে জড়াতে পেরেছি। তাই আমার কাছে এমন উত্তর নেই কেন ভালোবাসলাম, বরং এটা জিজ্ঞাসা করো ভালোবাসাতে কি আছে, আমাকে ভালোবেসে কি পেলে। আমি উত্তর দিতে প্রস্তুত। জিহানের কথা শুনে সামিয়া প্রশ্ন করলো, কি আছে এই ভালোবাসাতে? আমাকে ভালোবেসে কি পেলেন? ভালোবাসা জিনিসটা হলো মিষ্টির মতো, খেলে ডায়াবেটিস হয় আর না খেলে পস্তাতে হয়। আমি খেয়েছি এই মিষ্টি। ভালোবাসা সত্যিই অসাধারণ, তবে সেটা যদি হয় সঠিক মানুষের সাথে। তোমাকে ভালোবেসে আমি সর্বসুখী হয়েছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাতে কি, আমি তো বাসি। এটাই আমার সব থেকে বড় পাওনা। সামিয়ার চোখের কোণে পানি ভিড়ল। লম্বা একটা শ্বাস নিয়ে আবারও বলল, আমি যদি কোনোদিন ডিভোর্স দিই তাহলে কি করবেন? অপেক্ষা করব যতদিন না তুমি ফিরে আসো। কেন করবেন অপেক্ষা? আমার মতো অনেকজনকে পেয়ে যাবেন। তোমার মতো 100টা পাবো, কিন্তু তোমাকে তো না। জিহানের কথা শেষ হতেই সামিয়া ঝাঁপিয়ে পড়ল জিহানের বুকে। একটু উঁচু হয়ে জিহানের গলায় মুখ গুজে কান্না করতে লাগলো। জিহান কিছুই বুঝে উঠতে পারছে না, একটু আগেই প্রশ্ন করছিল আর এখন কান্না করছে। জিহান সামিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোমার? তোমাকে কেউ কিছু বলেছে? সামিয়া কথা বলল না, কান্না করেই যাচ্ছে। জিহান মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তুমি রিল্যাক্স হও, আমাকে কিছু বলতে হবে না। সামিয়া শুনল, তাও কোনো কথা বলল না। পুরো 5 মিনিট পরেই সে ফুপাতে ফুপাতে বলে উঠল, আমি ভালোবাসার কাঙ্গাল, আমাকে ভালোবেসে আগলিয়ে নেন। আমিও ভালোবাসতে চাই আপনাকে, আমার একান্ত ব্যক্তিগত হিসেবে। সামিয়ার মুখে এমন কথা শুনে জিহান কি রিয়াক্ট করবে বুঝে উঠতে পারছে না, শকড হয়ে দাঁড়িয়ে আছে। সামিয়া জিহানের গলা ছেড়ে দিল, চোখের পানি মুছল। জিহানের শার্ট টেনে ধরে তার মাথায় একটু নিচে নামিয়ে গালে ছোট্ট একটা চুমু দিয়ে দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। জিহান শকড ওর উপরেই শক, সে হুঁশে নেই।
ভাবছে হয়তো স্বপ্ন। পুরো 2 মিনিট পরেই সে হুঁশে ফিরল, গালে হাত দিল। এখনও অবাক লাগছে, সামিয়া তাকে ভালোবাসার কথা বলেছে, তাকে চুমু দিল গালে। মাথা হ্যাং হয়ে যাচ্ছে। দ্রুত ওয়াশরুমে ঢুকলো, শাওয়ার অন করে নিচে দাঁড়িয়ে ভাবতে লাগলো, সামিয়া কি সত্যিই ভালোবাসার কথা বলল? সত্যি কি চুমু খেলো? তার মাথা সত্যি সত্যি এবার হ্যাং হয়ে গেছে, কাজ করছে না, ভুলভাল বকছে। মূলত একটা জিনিস দেখার জন্য আমরা কত অপেক্ষা করি, হঠাৎ করে না জানিয়ে অপেক্ষার শেষ প্রহরে এসে যখন ধরা দেয়, আমরাও ঠিক পাগলই হয়ে যাই, অনুভূতি প্রকাশ করতে পারি না। তেমনটাই হয়েছে জিহানের সাথে। সামিয়ার মুখে এইসব শুনে সে এখনও শক থেকে বেরোতে পারছে না। সামিয়া দৌড়ে রাত্রিদের রুমে ঢুকলো। সামিয়াকে এইভাবে আসতে দেখে যারা ভ্রু কুঁচকে বলল, তোর বডি রুম ওই দিকে, এদিকে না, যা বেরো। সামিয়া বেডে এসে বসলো, বলল, তোর ভাই রুমে কাজ করবে, লাইট অন করে রাখবে, এই জন্য আমি আজকে তোদের সাথে শুয়ে থাকবো। অসম্ভব ভাবি, আপনি উঠে আপনার জামাইয়ের কাছে যান। সামিয়া পাত্তা না দিয়ে শুয়ে পড়ল। যারাকে জড়িয়ে ধরে বলল, জাউরা পাখি, জাউরাগিরি কম কর, নয়তো কোনো এক জাউরাকে ধরে বিয়ে দিয়ে দেবো। সামিয়ার কথা শুনে রাত্রি হেসে বলল, বাহ সামু বাহ, ক্যা খেল দেখাইলি তো। ঘুমা ঘুমা, তোর তো আবার পরশুদিন এঙ্গেজমেন্ট। রাত্রি কিছু না বলে শুয়ে পড়ল। যারা লাইট অফ করে বলল, নিজের জায়গায় যা, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি তোর দম বন্ধ হওয়ার জন্য কিস করছি নাকি? চুপচাপ ঘুমা। শালি, নিজের ভাতারকে গিয়ে কিস কর। আমার প্রথম কিস তোকে দেবো কেন? আমারও বয়ে গেছে তোকে কিস করার। সব চিমড়ি, চুপচাপ ঘুমা। দেখতেই পারছি, ঘুমা। সামিয়ার উত্তর করল না। দেখতে দেখতে তিনজনেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। তিমিরে ঢাকা আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। পাখিরা কিচিরমিচির করে শব্দ তুলে এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে যেতে লাগলো। শহর জুড়ে হালকা ঠান্ডার আভাস বয়ে বেড়াচ্ছে। চৌধুরী ম্যানশনে ভোর থেকেই প্রতিটা সদস্য কাজে লেগে পড়েছে। তাজউদ্দিন আর সালাউদ্দিন আত্মীয়দের ফোন দিয়ে নেমন্তন্ন করতেই ব্যস্ত। জামালউদ্দিন আর রুবেল ডেকোরেশনের কাজ করছে। সার্ভেন্টগুলো পুরো চৌধুরী বাড়ি সহ গার্ডেন পরিষ্কার করতে ব্যস্ত। সেলিনা আর রুজিনা মিলে সবার নাস্তার আয়োজন করছে। মেহেরিমা আর কিয়া রেডি হয়ে আছে, নাস্তা করে মার্কেট করতে যাবে। সামিয়াও এখন ঘুম থেকে উঠে ছোটোখাটো কাজে হাত লাগাচ্ছে। রাত্রিকে নিচে নামতে দেয়নি, সে নিজের রুমে বসে আছে। জিহান নিচে আছে, ডেকোরেশনের কাজে সাহায্য করছে। সামিয়ার সাথে দেখা হলে সে কিছু জিজ্ঞেস করার আগেই সামিয়া দৌড়ে চলে গেছে। অপরদিকে নিশান সিমিকে নিজের বুকের মাঝে মিশিয়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। এখন শীতকাল, সে চায় না এখন উঠে বাচ্চা সহ বাচ্চার মায়ের ঠান্ডা লাগুক। সিমিও এখনও ঘুমিয়ে আছে, তবে নিশান শুধু চোখ বন্ধ করে আছে। সকাল 8:05 বাজতেই নাস্তা শেষ হলো, সবাইকে খেতে দেওয়া হলো। খাওয়া শেষ করে আবারও নিজের কাজে লেগে পড়ল। কিয়া, মেহেরিমার সাথে তিহান তিনজনেই শপিং করতে বেরোলো। সিমির ঘুম ভাঙল। এর মধ্যেই নিশান উঠে সোফায় বসে অফিসের কাজ করতে লাগলো। সিমি উঠে বসলো, দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:10 বাজে। নিশানের দিকে তাকিয়ে বলল, এত বেলা হয়ে গেছে, আপনি আমাকে ডাকেননি কেন? তোর কথা মতো আমাকে চলতে হবে নাকি? সিমি আর দ্বিতীয় বাক্য বলল না। বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বাইরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আছড়িয়ে ওড়না মাথায় দিয়ে দরজা খুলতে গেলেই নিশান বলে উঠল, চুপচাপ রুমে বস, আমি খাবার আনছি। না থাক, আমি নিয়ে আসছি। আমি বলছি তো, কথা কানে যায় না। চুপচাপ ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে থাকবে রে, আমি আনছি। বলে নিশান চলে গেল। সিমি কিছু না বলেই বেডে বসলো। ব্ল্যাঙ্কেটটা গায়ে টেনে নিল। নিশান নিচ থেকে খাবার বেড়ে আনলো। রুমে ঢুকেই সিমির কাছে দিয়ে বলল, মুখ বুঝে সবগুলো শেষ করবে। মুখ বন্ধ করে রাখলে কিভাবে খাবো? ভন্টামি না করে চুপচাপ খা। সিমি এক টুকরো মুখে দিয়ে বলল, আপনি খেয়েছেন? তোকে প্রশ্নহীনা খেতে বলছে। সিমি উঠে আসলো। নিশানের পাশে সোফায় বসে একটু রুটি আর তরকারি নিশানের মুখের কাছে ধরে বলল, বেবি বলল তার পাপার নাকি অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি দিলাম। দ্রুত খেয়ে নিন, নয়তো বেবি রাগ করবে। তোর লজিক তোর কাছে রেখে চুপচাপ খা। এখান থেকে যা, আমি কাজ করছি। আগে আপনি নিন, তারপর আমি যাব। খাবো না আমি। কেন? আমার ইচ্ছা, সরে জায়গা থেকে। সিমি মুখ ভেঙিয়ে উঠে দাঁড়ালো। বেডে গিয়ে বসে নিজের মতো খেতে লাগলো আর বিড়বিড় করলো, শালা বিদেশি কুত্তা, জীবনে আমার ফিলিংস বুঝলি না, ডিসগাস্টিং বিদেশি কুত্তা। দেখেন
ভালোভাবে বলছি, আমাকে যেতে দেন, নয়তো আমি কিন্তু পুলিশ ডাকবো। মেয়েটির আতঙ্কিত কণ্ঠ শুনে একটা লোক বিচ্ছিরি হেসে বলল, তুমি তো যেতে পারবে না, আমার ভোগের বিলাস তুই, তোকে 5 কোটি টাকা দিয়ে আমি কিনেছি। মেয়েটা ঘাবড়ালো না, বরং সাহস সঞ্চয় করে বলল, আমার বাবা মা তো দূর, তেনকুলের কেউ নেই, তো তোর কাছে আমাকে বেচলো কে? অত কিছু তোর জানা লাগবে না, তুই আজ আমার ভোগ। তোর মতন মাল আজকে হাতছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে। বুড়ো শকুন, নড়তে পারিস না, আবার আমাকে ভোগ করবি? ছুঁয়ে দেখ না আমাকে, তোর 14টা বইয়ের চেহারা দেখিয়ে দেব। বুড়ো লোকটা মেয়েটার দিকে এগিয়ে আসলো। এই অন্ধকার রুমের ভিতরে তারা দুইজন ছাড়া আর কেউ নেই। মেয়েটা মূলত এখানে কাজের জন্যই আসছিল, কিন্তু হুট করেই এমন একটা রুমের মধ্যে এই বুড়ো শুধু তাকে ঠেলে ফেলে দিল। মেয়েটা বুড়োটাকে সাহায্য করলো, উঠালো, আর তখনই বুড়োটা তার ওড়না টেনে ফেলে দিল। আর তারপরে এই সব ঘটনা। বুড়োটা মেয়েটার গায়ে হাত দিতেই হিলওয়ালা জুতা দিয়ে জোরে লাথি মারলো বুড়োটার মেইন পয়েন্টে। বুড়ো লোকটা মেইন পয়েন্ট ধরে চিৎকার দিয়ে উঠল। মেয়েটা নিজের ব্যাগের মধ্যে রাখা লাল মরিচের বোতল বের করে বুড়ো লোকটার মুখে স্প্রে করে দিল। বুড়ো লোকটা চিৎকার দিয়ে উঠল। মেয়েটা বলে উঠল, এই বুড়ো, তুই আমাকে কি ভাবছিস? আমি সাধারণ মেয়ে নাকি যে তুই ভোগ করবি আর আমি সেই ভোগের পাত্রী হব? আমার নাম সিমরান আহমেদ। কান খুলে শুনে রাখ, আমার নাম সিমরান আহমেদ। এতিম হতে পারি, তবে নিজেকে রক্ষা করার শক্তি রাখি। এদিকে বুড়ো লোকটা ছটফট করতে লাগলো। সিমরান পুলিশের কাছে কল লাগালো, ঠিকানা বলে দিল। 15 মিনিটের মাথায় পুলিশ এসে দরজা ভেঙে ফেললো। বুড়ো লোকটাকে তুলে থানায় নিয়ে গেল, সাথে সিমরানকেও। কারণ সব কিছু সিমরান নিজের ফোনে রেকর্ড করে রেখেছিল, সেইগুলো জবানবন্দি দেবে। থানায় সব কিছুর কাজ মিটিয়ে সিমরানের বেরিয়ে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো। সিমরানের মুড অফ হয়ে গেল। সেইখানে যে কাজে এসেছে, যাকে খুঁজতে এসেছে, তার দেখা এখনো মিলল না। মন খারাপ করেই ভাড়া নেওয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রিকশায় উঠে নিজের ফোন চেক করলো, না কোনো মেসেজ কল কেউ দেয়নি। সিমরান ফোন রেখে দৃষ্টি ফেরালো রাস্তার দিকে। হুট করেই তার চোখ কাউকে আটকে পড়ল। ডাক দিল, এই যে শুনুন। সিমরান কি তার কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পাবে? চৌধুরীদের বাড়িতে কি আনন্দ বজায় থাকবে? হুট করেই সিমরানের চোখে কেউ আটকা পড়ল। সে ডাক দিল, নিশান ভাইয়া, জিহান ভাইয়া, দাঁড়ান। সিমরানের চিৎকার চলন্ত বাইকের উপরে বসে থাকা নিশান আর জিহানের কানে গেল না। সিমরান দ্রুত রিক্সাওয়ালাকে বলল, মামা, ওই ছেলে দুটোকে দেখেছেন? ওদের পিছনে একটু। সিমরানের কথা মতো রিক্সা তাদের পিছু নিল, তবে ধরতে পারল না। দূর থেকে দেখা মিলল তারা চৌধুরী মঞ্জিলে ঢুকলো। রিক্সাওয়ালা সিমরানকে নিয়ে চৌধুরী মঞ্জিলের সামনে আসলো। সিমরান নামলো। সামনে তাকিয়ে 2 তলা বিশিষ্ট অনেকখানি জায়গা নিয়ে তৈরি করা চৌধুরী ম্যানশন দেখলো, সাথে ডেকোরেশনগুলো। গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের বড় সাহেবের ভাগ্নির এঙ্গেজমেন্ট কালকে। ও আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। বলে সিমরান আবারও চৌধুরী ম্যানশনের দিকে তাকালো। এরপর রিক্সাতে উঠে বসলো। রিক্সাওয়ালা মামাকে তার গন্তব্যের দিকে যেতে বলল। মুখে তার হাসি লেগে থাকলেও কিছু কিছু দুঃখ যেন ছুঁয়ে যাচ্ছে। সে মনে মনে বলে উঠল, ফাইনালি আমি পেয়ে গেলাম তোমার হদিস। অপেক্ষা করো, আমি কালকে আসবো তোমাকে সারপ্রাইজ দিতে। ধীরে ধীরে ধরণীতে সূর্যের তেজ কমে এলো। অন্ধকারে ছেয়ে গেল গোটা শহর। সময়টা এখন রাত 9টা বেজে 2 মিনিট। বাড়ির সকলেই ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে, শুধু 4 জন বাদে, নিশান, সিমি আর জিহান সামিয়া। তাদের খোঁজ করা হয়েছিল, তবে দরজা অফ 4 জনের রুমের, তাই সবাই খেতে বসলো। ক্ষুধা লাগলে নিজেরাই খেয়ে নেবে। খাওয়ার মধ্যে যারা রাত্রিকে খোঁচা মেরে বলল, কালকে এঙ্গেজমেন্ট, 2 দিন পরে বিয়ে, অনুভূতিটা কেমন বেবি? অনেক অনেক ভালো অনুভূতি। আমারও জামাই হবে, আহা কি শান্তি। রাত্রির কথা শুনে যারা দুঃখী ভাব নিয়ে বলল, আমারও কবে হবে একটা জামাই? ইস, কি কষ্ট। চান্স নিতে পারিস, আমার দেবর কিন্তু সিঙ্গেল আছে। তোর ওই ভীতু দেবর আমার লাগবে না। মানে? ঢ্যাঁড়সের মাথা, চুপচাপ খা। তারপর আর তাদের মধ্যে কোনো কথা হলো না, চুপচাপ খেতে লাগলো। সিমি, আমি বলে ফেলেছি। সামিয়ার কথা শুনে সিমি ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে সামিয়ার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল,
কি বলেছিস? কাকে বলেছিস? আমার ভালোবাসার কথা সব কিছু বলে দিয়েছি তোর ভাইকে। সামিয়ার কথা শেষ হতেই সিমি লাফ দিয়ে উঠে বসলো। সামিয়াকে জড়িয়ে ধরে বলল, সিরিয়াসলি শামু, তুই বলেছিস? আল্লাহ, আমি যে কত খুশি হয়েছি কি বলবো তোকে। বেয়াদব মেয়ে, লাফাচ্ছিস কেন? ব্যথা পাবি তো। সামিয়ার কথা পাত্তা না দিয়ে সিমি বলে উঠল, আগে বল না কি কি হলো, ফার্স্ট নাইট কি হয়ে গেছে? সামিয়া মাথা দুই পাশে নাড়লো, মানে না। সিমি ভ্রুকুচকে বলল, তাহলে কি হয়েছে? সামিয়া সব কিছু বলল। জিহানকে সে কিভাবে প্রশ্ন করছিল, শেষে গিয়ে চুমু খেয়ে দৌড় দিয়েছিল। সব কিছু বলার শেষে সিমি মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, তুই দৌড় দিলি কেন? তোর দ্বারা কিচ্ছু হবে না, দেখ। আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতিস। যাই হোক, এখন কি করবি? আজ রাতে যাবি নাকি পালাবি? আমি জানি না কিছু। কি জানিস তাহলে? কিছু না। বেয়াদব মাইয়া, এত লজ্জা কেন তোর? হ্যাঁ, অপেক্ষা কর, আমি ব্যবস্থা করছি। বলে রুম থেকে বেরোতে গেলেই সামিয়া সিমির হাত চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, আমি তোর বোন হই, এমন করিস না বোন, প্লিজ। সিমি নিজের হাত ছাড়িয়ে নিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বোন হোস বলেই তো তোর সব না কিছু দায়িত্ব আমার উপর, সেগুলো করা উচিত আমার। বলে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সিমি নিশানের রুমে ঢুকলো। সেখানে সোফায় নিশান আর জিহান একসাথে বসে কাজ করছিল। দরজা খোলার আওয়াজ পেতেই সামনে তাকিয়ে দেখে সিমি জিহানের উদ্দেশ্যে বলল, ভাই, আমার বোনের সাথে এমন বেমানি কাজটা করতে পারলে? নিশান ও জিহান দুজনেই ভ্রু কুচকে সিমির দিকে তাকালো। জিহান বলে উঠল, কি সেটা? আমার বোন এত সুন্দরভাবে ভালোবাসা প্রকাশ করলো আর তুমি তাকে উত্তরও দিলে না। সিমির কথায় জিহানের রীতিমতো কাশি উঠে গেল। সে উঠে দাঁড়িয়ে নিশানকে বলল, ভাই তুই থাক, আমি যাচ্ছি, কালকে করব কাজ। বলে যেতে নিলেই সিমি বলে উঠল, শামু কিন্তু আবার রুমে আছে ভাইয়া। জিহানা দাঁড়ানো না, রুম থেকে ত্যাগ করলো। সামিয়ার ওপরে রাগ হচ্ছে। স্বামী স্ত্রীর ভেতরে পার্সোনাল কথা কি কেউ লিক করে? আর এই মেয়ে লিক করে বেড়াচ্ছে। ছি। জিহান চলে যেতেই সিমি মুচকি আসলো, যা দেখে নিশান গম্ভীর কণ্ঠে বলল, হাসছিস কেন? ভালো কাজ করলাম তাই একটু হাসি লাগছে। নিশান কিছু বলল না, নিজের মতো কাজ করতে লাগলো। সিমি এইবার নিশানের আরো পাশ ঘেঁষে বসলো। আদুরে কণ্ঠে বলে উঠল, আপনার ফোনটা একটু দেবেন? ওইখানে আছে, নিয়ে নে। নিশান দিতে রাজি হতে দেখে সিমি অবাক হলো। সে ভাবছিল দেবে না, একটু জোর করবে, কিন্তু না, বিনা প্রশ্নেই দিয়ে দিল। সিমি টি টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে খুললো, দেখলো লক সিস্টেম। সিমি বলে উঠল, লক কি? 2006। 2006 সাল। নিশান মাথা নাড়লো। সিমি আবারও প্রশ্ন করলো, এটা কেন? হ্যাঁ, তো জেনে তোর কি হবে? সিমি আর কোনো উত্তর করলো না। সে ফোনের লক খুললো। ওয়ালপেপারেও কারোর ছবি দেওয়া না। নতুন ফোন কিনলে যেমন ছবি থাকে ঠিক সেই রকম। সিমি অ্যাপস দেখতে লাগলো। সব কিছুই আছে নিশানের ফোনে। সিমি আর চোখে নিশানের দিকে তাকালো, দেখলো এখনও কাজ করছে। সিমি ধীরে ধীরে মেসেঞ্জারের অপশানে চাপ দিল। দুঃখের বিষয়, পুরো মেসেঞ্জার জুড়ে ফাঁকা, মাত্র একটা আইডি, সেটা সিমির। এটা দেখে সিমি নিশানকে আবারও প্রশ্ন করলো, আপনার মেসেঞ্জারে কেউ নেই কেন? মেসেজ অপশন বন্ধ করা আছে। ও আচ্ছা। বলে সিমি ফোনটা রেখে দিল। শখ করে ফোনটা নিয়েছিল একটু মেসেঞ্জারে ঢুকে দেখবে নিশান কার কার সাথে চ্যাট করেছে, কিন্তু না, কোনো আইডিই নেই। এটা দেখে দুঃখ লাগছে, সাথে ভালোও লাগছে। এই যে কোনো নারী তার নিশানকে বিরক্ত করতে পারে না, সুন্দর সুন্দর কথা বলতে পারে না, তাতে সে খুশি। সিমি সোফায় মাথা এলিয়ে দিল। মুখে লেগে আছে মিষ্টি হাসি, চোখ দুটো বন্ধ করা। তার এমন রিয়াকশনের মধ্যেই মনে হলো কারোর গরম নিঃশ্বাস সম্পূর্ণ তার মুখের উপরে পড়েছে। সিমি দ্রুত চোখ খুলল, দৃষ্টি ভিড়ল নিশানের গভীর চোখের দিকে। নিশান সোফার দুই পাশে হাত রেখে সিমির মুখের কাছে ঝুঁকে ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে। সিমি চোখ খুলতেই নিশান বলে উঠল, এত হাসছিস কেন? কই হাসলাম? তোতলাচ্ছিস কেন? এমনি। এমনি কেউ তোতলায়? সিমি আর তাকাতে পারল না নিশানের চোখের দিকে। দৃষ্টি নত করে বলল, আপনি একটু সরে যান। কেন? আমার অস্বস্তি হচ্ছে। তাকাই দিকে। কেন? প্রশ্ন করতে বলিনি, তাকা আমার দিকে। সিমি তাকালো। 2 সেকেন্ড তাকাতেই নিশান আচমকাই সিমির নরম ঠোঁট জোড়া নিজের দখল করে নিল। সিমির চক্ষু জোড়া বড় হয়ে গেল।
নিশান সিমির রেসপন্স না পেয়ে কামড় দিতে লাগলো। সিমির হুঁশ ফিরল। নিশান আবারও কামড় দিল। সিমি রেসপন্স করলো। 2 মিনিট পরেই দুইজন দুজনকে ছেড়ে দিল। কপালে কপাল থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। নিশান স্লো ভয়েসে বলল, খেয়েছিস? সিমি মাথা 2 পাশে নাড়ল। নিশান উঠল। সিমির ওড়না দিয়ে ঠোঁট মুছে বলল, চুপচাপ বস, আমি খাবার আনছি। বলে নিশান চলে গেল। নিশান যেতেই সিমি তার পেটে হাত বুলাতে বুলাতে বলল, দেখেছো বেবি, তোমার পাপা তোমার মাম্মাকে কত ভালোবাসে, তোমাকেও ভালোবাসে অনেক। জিহান সিমির রুমের সামনে এসে দরজা নক করলো। ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। জিহান দরজা ধাক্কাতেই খুলে গেল। জিহান ভিতরে ঢুকে দেখে সামিয়া বেডে শুয়ে আছে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে। জিহান সামিয়ার কাছে গেল। কিছু না বলে ওকে কোলে তুলে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরলো। সামিয়া কেঁপে উঠল। সে ঘুমানোর নাটক করছে। লজ্জা লাগছে জিহানের মুখোমুখি হতে। জিহান নিজের রুমে ঢুকেই সামিয়াকে বেডে শুয়ে দরজা অফ করে দিল, সাথে লাইট অফ করে দিল। পুরো রুম জুড়ে অন্ধকার। সামিয়ার ভয় লাগছে। জিহান নিজের গায়ে থাকা শার্ট খুলে ফেলে দিল। বেডে গিয়ে সামিয়াকে টেনে নিজের বুকের মাঝে আনলো, শক্ত করে জড়িয়ে ধরল। জিহানের পশমহীন বুক এইভাবে জড়িয়ে ধরতে সামিয়া কেঁপে উঠল। জিহান শান্ত বাণীতে ছুড়ল,